দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার। পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি? আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বেড়েছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। সেই কথাটি বলা হচ্ছে। দেখেন দর্শক, কালকে ঠিকই নাহিদ ইসলাম, তারপরে পাটোয়ারি, তারা কিন্তু দেখা করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম। অর্থাৎ এনসিপির জন্য যমুনার দরজা, ডক্টর ইউনূসের দরজা খোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। এবং দরবার থেকে খবর বেরিয়ে এলো যে সেনা প্রধানের এই কথায় সেনা কর্মকর্তারা সমর্থন জানালেন। সেনা কর্মকর্তারা বললেন তারা যে কোনো নির্দেশের জন্য প্রস্তুত। গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে। বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ। বলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান। বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা তিনি বারবার বলেছেন। জুনের পর একদিনও থাকবেন না, কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন। আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু
বিএনপি বলছে সংস্কার কতটুকু, ডক্টর ইউনূস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ। ছোট প্যাকেজে কি আছে, বড় প্যাকেজে কি আছে, এটাও তিনি স্পষ্ট করেননি, যেটা নিয়ে বিএনপির ধোঁয়াশা তৈরি হয়েছে। অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে, সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা, অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনূসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেইটাও দেননি, বিএনপির দাবি। অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা, সেখানে সরকারের উপদেষ্টা আসিফ, তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে, তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি, যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত, সেইটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয়, তাহলে পরবর্তী সময় কি ঘটবে। আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে 5ই আগস্টের পর বন্যার সময় এই এনসিপির নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে, কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে? আমি তো কুমিল্লার ছেলে, আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই? রাস্তাটাই ঠিক হয় নাই, হাঁটু সমান গর্ত। কি করছেন? বিএনপি বলছে আপনি সংস্কার করছেন, কিন্তু কিসের সংস্কার করছেন, কি সংস্কার করছেন, কোনোটাই দৃশ্যমান নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও অনেক কিছুর জন্য দায়ী, আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী, বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী। আর এই মুহূর্তে আসলেই সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না, এটা কিন্তু সত্যি। বিতর্কিত হবে, যেখানে তিনি বলছেন সারা পৃথিবী তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন, এরকম নানান টেনশন, স্ট্রেস। তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল, সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে। খালি ওনাকে নিয়ে মানুষ তো বাজে শব্দ ব্যবহার করে না, কিন্তু কাছাকাছি লেভেলে করে, যে আপনি নন্দিত হইয়েন না, নিন্দিত হইয়েন না, পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না। মানে একটু সম্মান দিয়ে পরে ঘুরে পেঁচে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে, বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে, নোবেল পাইছে, সবই বুঝেন তিনি। বাট আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাল ছাড়লে হবেন না, তিনি একজন নোবেল বিজয়ী, তিনি জানেন কিভাবে এরকম পরিস্থিতি কভার করতে হয়। রাজনীতিতে শেষ কথা কিছু নাই, তবে এই মুহূর্তে ওনার বিকল্প কিছু নাই। একটা নির্বাচন সুন্দর পদ্ধতিতে উনি দিয়ে হস্তান্তর করে যাবেন, মাঝপথে সরে গেলে এটা তো হলো না। আমরা জানতে চাই বারবার এই যে 626 জন বা 27 জন যে নাম্বার, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ভালো কথা, তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে, কে কাকে দিয়েছে? সেনাপ্রধানকে আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো আর কি, মানে এতটা অ্যাগ্রেসিভ কিন্তু তার যে আচরণ বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা ঠিক যায় না তার সাথে আর কি। তিনি বর্তমান পরিস্থিতিকে, দেশের সার্বিক পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সময়ের সাথে সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। তিনি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে, পুনর্গঠিত হতে পারছে না, সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে গত প্রায় 6 মাসের বেশি। এই অরাজক পরিস্থিতি সেনাপ্রধান যদি ঘোষণা করেন, এর দায় কার ঘাড়ে এসে বর্তায়? ফার্স্টে আমি বলি যে আমার চাকরির লাইফে আমি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখনই দায়িত্ব পালন করেছি, সেনাবাহিনী যখন গ্রাউন্ডে ছিল, তখন এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ গ্রাউন্ডে আছে। কারণটা কি? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে থেকে উনি যেটা করতেছে, কেউ গিয়া মব গিয়া আওয়ামী লীগের কাউরে আগুন দিতেছে, বাড়ি আগুন দিতে, ওখানে গিয়ে আওয়ামী লীগকে সেভ করতেছে, আওয়ামী লীগের প্রপার্টি ইয়ে করতেছে। উনি জাস্ট এই মেইন এফোর্টটা লাগতে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ইয়া করার জন্য। জুনিয়র লেভেলের তো অফিসারদের ইয়া নাই। আমি আপনাকে বলি যে আপনি তো নিউ ইয়র্কে আছেন, বর্তমানে আমাদের আলগা মোমেন্ট যে আছেন উনি নিউ ইয়র্কে আছেন, চলে আসছেন, অনেকদিন পরে আসছেন। এবং কিছুদিন আগে একটা প্রাইভেট অনুষ্ঠানে উনি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর কি, বিভিন্ন কথার মাধ্যমে। সো এটা তো আমাদের কাছে ক্লিয়ার, ইটস নট, মানে অ্যাকচুয়ালি 626 এটা একটা ফিকটিশাস নাম্বার মতো হচ্ছে, জাস্ট ফিড ইন করছে ওই জায়গায়, বাট অন গ্রাউন্ডে এই সংখ্যাটা অনেক বেশি। এবং এই যে কিছু কিছু লোকজনকে, ইভেন আমাদের সেনাবাহিনীর লোক, বিজিবির লোক, তারা ওই বর্ডার পর্যন্ত পার করে দিয়ে আসছে, এয়ারপোর্টে যেতে সাহায্য করেছে। আমি আপনাকে ইয়াতেও বলেছিলাম যে জিয়াউল আহসানকে যখন এয়ারপোর্টে পাঠানো হয়, ইট ইজ এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডিজিএফআই দুজনে মিলে ওরা যখন পাঠাচ্ছে, এবং যারা অফিসার ওখানে আছেন ফ্রাস্ট্রেটেড হয়ে যে তাকে ছেড়ে দিচ্ছে, তখন আমাকে ফোন করে, আমি তখন লাইভ করি, এবং পাশাপাশি যখন তারা সমস্ত অ্যাক্টিভিটিস এটার উপর ইয়া করে এবং তাকে যাইতে দেন। এই জিয়াউল আহসান
থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয় জেনারেল ওয়াকার দায়ী। সো এখানে মানে মানে হচ্ছে কি মোস্তাফিজ ভাই, আমরা যে বিষয়গুলো আসলে জানতে চাই, যে বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে ৫ই আগস্টের পর থেকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই রাখছে অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এবং এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যখন পুলিশ ছিল না, যখন পুলিশ সব পালিয়ে কারেক্ট, গেছে, কারেক্ট, কারেক্ট। সেনাবাহিনী রোলটা প্লে করেছে। কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন, অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কেউই টার্গেট করছে না। আমি ১ম এই বলেছি। কারেক্ট। এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি, আমাদের কখনোই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই। এই প্রথমবার ব্যর্থ কেন না মানে হচ্ছি? হচ্ছে আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনি কোন কাজ করছেন না। আবার আপনি দাবি করছেন যে আবার দাবি পরিস্থিতি অরাজক। করতেছি। পরিস্থিতি অরাজক কারেক্ট। পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি আরো কেন অনেক বলতেছি যে জুনিয়র অফিসাররা উনি যদি এখন মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে সেই শক্তি দায়িত্ব, বাট এইটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে যাচ্ছেন, দে নো দ্য এক্সাক্ট থিং। সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয় দেখাচ্ছে এই কথাগুলো বলে এবং মানে কোশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা যায়, বাট অন গ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই। এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী এগেন্স্টে, আমরা কখনোই সেনা প্রধানের এগেন্স্টে বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, নিষিদ্ধ করতে মানা করেছে। উনি তো সিরিজ, এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই, একটার পর একটা। এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেন্স্টে আমরা কোনো কিছু করতেছি না। সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে ৩০-৩৫ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না। এই যে মনে করে যে আমি 24 ডিভের জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনী ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে, করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে জায়গাটা দিয়েছিল, এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে, এখন শুধু জাস্ট ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে, বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে। এটা কিন্তু করতেছে, মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর ডেডিকেটেড, বাট ফিউ সিনিয়র যারা আছে এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা হয়েছিল, এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে, এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে, মানে কি বলবো এদেরকে, মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না। দেখেন যে তিনি বলছেন যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য? প্রথম পদক্ষেপ। জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে সেনাবাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই। তো সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা করতে চাই, সরকার দেয় নাই আমাদেরকে, আমরা সরকারের সরকার থেকে পারমিশন নিয়ে আসি। এখানে অফিসারদের সামনে সে কিন্তু লাই করলো, একদম পিওর মিথ্যা কথা বললো। রিপোর্টের মধ্যেই বলা আছে সেনাবাহিনীর সাথে, এবং সেনাবাহিনীর সাথে একদম যোগাযোগ করে নাই তা না, কিছু কিছু অফিসার এবং কিছু কিছু কন্ট্রাক্টের সাথে তো তারা যোগাযোগ করেছে, কারণ আমি যেহেতু মানে এই টিমটা এখান থেকে যাওয়ার সাথে আমি কিছু কোঅর্ডিনেশন করে দিয়েছিলাম যে ইয়াতে, সো আমি ব্যাপারটা জানি, কিছু কিছু জানা আছে তাদের। তারা মানে জাতিসংঘ সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পায়নি। হ্যাঁ, বুঝিনি, সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি, একটা অফিসিয়ালি সাপোর্ট করেন, হেল্প করে নাই। মানে এই সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে, এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই, কোনো কিছু করে নাই। এবং পরবর্তীতে রিপোর্ট একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এই যে টিমটা জাতিসংঘ থেকে গিয়েছিল এখানে কিন্তু একজন কলকাতার দাদাবাবু ছিল কিন্তু ওই টিমের মধ্যে। হ্যাঁ, টিমের মধ্যে কিন্তু সে ইচ্ছা করলেই তো পারবে না, কারণ যারা আদার টিমের মধ্যে আরো অনেক 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 আছে এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে। বাট ফাইনালি যদি ওইরকমই হইতো, যদি তারা যদি কোনো অনিয়ম করতো, ওই দাদাবাবু তো দাঁড়াই যেত যে ইউএন এখানে অনিয়ম করতেছে, অন্যায় ভাবে করতেছে, ওটা কিন্তু দাদাবাবু ছিল একজন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো মূল্যে পদত্যাগ করে চলে যাবেন, বিদায় নেবেন, এই শব্দ চয়নটা আপনার আমার জন্য, বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না। ইউনূস ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না। দেশবাসী, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক, নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদত্যাগ কিংবা এ ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক, এটা কোনো অবস্থায় বাস্তবায়িত না হোক। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে কোনো অবস্থায় পদত্যাগ করতে না পারে সেজন্য আমাদেরকে, আপনাদেরকে সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে যার যার জায়গা থেকে। বাংলাদেশের দিকে কেন নজর দিতে হবে? কারণ বাংলাদেশে খুব বড় কোনো ডেভেলপমেন্ট হতে চলেছে। কি ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমরা লাগাতার কভারেজ করেছি, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সেনা সরকার আবার প্রতিষ্ঠিত হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজ রাতে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে এবং আগেও আমরা
যে দাবি করেছি এখনো সেই দাবি করছি। মোহাম্মদ ইউনূসের টেবিলে যে ফাইল রয়েছে, যে কাগজ রয়েছে, সেই কাগজ রিপাবলিক বাংলার টেবিলে থাকবে। রিপাবলিক বাংলার হাতে, ময়ূকের হাতে সেই কাগজ চলে আসবে। আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, মোহাম্মদ ইউনূস যত ভারত বিরোধী কাজকর্ম তার যে কাগজে লিখবেন সেই সমস্ত কিছু লিক হয়ে গোটা বিশ্বকে জানানোর দায়িত্ব নেবে ভারতবর্ষ। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, জেনারেল ওয়াকারের সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্কটা একটু হালকা টানাটানি চলছে। সেই টানাটানিটা যেন ভয়ঙ্কর এক কোল্ড ওয়ারে পরিণত হচ্ছে, এক ঠান্ডা শীতল যুদ্ধে পরিণত হচ্ছে। যদি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে যায় জেনারেল ওয়াকার, তাহলে গোটা বাংলাদেশ সেনাবাহিনী কি জেনারেল ওয়াকারের সাথে থাকবে? কারণ জেনারেল ওয়াকারকেও অনেকে বিশ্বাস করতে পারেন না সেনাবাহিনীতে। সেনাবাহিনীর মধ্যে কি দুটো ভাগ হয়ে যাবে? অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দিক খুলে যাচ্ছে।